বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ২০ মাস পেরিয়ে গেছে। প্রায় ২ বছরের কাছাকাছি তিনি ভারতে অবস্থান করছেন। এই দীর্ঘ সময়ে ভারত এর আগে একটিবারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য করেনি। শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের আমলে তারা এই ধরনের চিঠি পেয়েছে, এই একটি বাক্যেই সীমাবদ্ধ ছিল তাদের মন্তব্য। দীর্ঘ ২০ মাস পরে এসে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কি দেবে না, এই ব্যাপারে তাদের মত আছে কি নাই, মত থাকলে কি হবে, মত না থাকলে কি হবে, সেই ব্যাপারগুলো নিয়ে অবশেষে ভারত প্রথমবারের মতো আনুষ্ঠানিক মন্তব্য করল। এই আনুষ্ঠানিক মন্তব্য কি ইঙ্গিত দেয়? শেখ হাসিনাকে ভারত ফেরত দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, নাকি এবার আনুষ্ঠানিকভাবে তারা সরাসরি বলে দেবে যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের যে অনুরোধ, সেই অনুরোধ থেকে বাংলাদেশ যেন বিরত থাকে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের যে বৈঠক কদিন আগে ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত হলো ভারতের রাজধানী দিল্লিতে, সেই বৈঠক যে খুব একটা ফলপ্রসূ হয়নি, সেই ব্যাপারেও ইঙ্গিত পাওয়া গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মন্তব্যে। এই প্রথমবারের মতো তারা শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কথা বলল ওপেন সাংবাদিক সম্মেলনে। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত কি ভাবছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, এই প্রশ্নটা অনেক দিন থেকেই ছিল, কিন্তু ভারতের কোনো উত্তর আমরা পাচ্ছিলাম না। ভারতের অবস্থানটা আগের মতোই ছিল যে শেখ হাসিনাকে তারা ফেরত দিচ্ছে না। এই কারণে তারা এটা নিয়ে মন্তব্যও করেনি, কোনো কথাও বলেনি। এবার রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে গত রাতে এই খবরটা তৈরি হয়েছে, কথা বলেছেন, প্রথমবারের মতো এটা নিয়ে কথা বলেছেন। রণধীর জয়সওয়াল বলেছেন যে এটার আইনগত দিক, বিচারগত দিক, এগুলো খতিয়ে দেখছে। আগে একটু জেনে নিই যে তিনি কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি, তারপরে তার কথার মর্মার্থ বিশ্লেষণ করার একটু চেষ্টা করব আমরা। কি বলছেন তিনি? জুলাই গণঅভ্যুত্থানে ভারতে যাওয়া শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের অনুরোধ জানানোর কথা উল্লেখ করেছেন। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত করার কথা উল্লেখ করে এই সাংবাদিক এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে সাংবাদিক তার কাছে জানতে চান। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে, খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল কথা। আমরা এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে তিনি বলেন, আমরা সব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অর্থাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংসদে বিল পাশ করে সেটা যে দীর্ঘায়িত করার চেষ্টা হচ্ছে, সেই ব্যাপারে ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তার এই বক্তব্যে এটাও স্পষ্ট হয়েছে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে কথাও বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে আর কথা না বলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহ আছে, এটা তিনি বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দেশটির নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব আরও গভীরভাবে করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে উভয় পক্ষ সম্মত হয়েছে। খুব শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেছেন।
খুবই গুরুত্বপূর্ণ কথা। এই দুই পক্ষের মিটিং এটা যে কার্যকরভাবে শেষ হয়নি এই কথাটা তার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে। এখন তিনি বলছেন যে এর আইনগত দিক, বিচারিক প্রক্রিয়া এগুলো নিয়ে খতিয়ে দেখছে ভারত, এবং তিনি বলছেন যে সংসদে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বজায় রাখার বিল পাশ করা হয়েছে সেটার ব্যাপারেও ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রণধীর জয়সওয়ালের এই কথা প্রমাণ করে যে জয়শঙ্কর এবং ডক্টর খলিলের যে বৈঠক হয়েছে দিল্লিতে 7 থেকে 9 তারিখের সফরের মধ্যে 8 তারিখে যে বৈঠক হয়েছে সেই বৈঠক কোনো ধরনের সমাধান ছাড়া শেষ হয়েছে, এবং দুই পক্ষই দুই পক্ষের কথা বলেছে, দুই পক্ষ দুই পক্ষের চাওয়া পাওয়াগুলো বলেছে, এবং চাওয়া পাওয়াগুলো দুই পক্ষই খতিয়ে দেখবে এটা কথা বলা হয়েছে। ভারত এবার স্পষ্ট জানিয়ে দিল যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আবার নতুন করে, এটা ভারত স্বীকার করে নিল, এবং তারা এটা পর্যবেক্ষণ করছে এটাও বলল। আইনি কাঠামো দেখছে, বিচারিক কাঠামো দেখছে, এবং আইনি ও বিচারিক কাঠামো যদি তারা সত্যিই দেখে যে রুলস এবং রেগুলেশনের কথা তারা বলছে সেটা যদি ভারত বাংলাদেশ বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় যায় তাহলে সেই চুক্তিতে স্পষ্ট বলা আছে যে কারো সম্পর্কে যদি মনে হয় যে তাকে রাজনৈতিকভাবে বিচারের মুখোমুখি কিংবা রাজনৈতিক প্রতিশোধ, রাজনৈতিক হেনস্থার শিকার করা হবে কিংবা তার হওয়ার সম্ভাবনা রয়েছে, রাজনৈতিকভাবে তাকে তার জীবন হুমকিতে পড়তে পারে, এরকম যদি প্রতীয়মান হয় তাহলে বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় এটা মানা হবে না। সেই দেশ এটা নাও মানতে পারে। এই ক্লজ কিন্তু রয়েছে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের। সুতরাং ওই একটা পয়েন্টেই ভারত বলতে পারে যে শেখ হাসিনার তোমরা মৃত্যুদণ্ড দিয়েছ আদালতে, এটা রাজনৈতিক কারাদণ্ড, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিকভাবে তাকে তোমরা হেনস্থা করতে চাইছো, সুতরাং তাকে ফেরত দেওয়ার প্রশ্নই আসবে না। ভারতের সর্বশেষ রেজাল্টটা যে এটাই হবে রণধীর জয়সওয়ালের এই বক্তব্যে স্পষ্ট, এবং রণধীর জয়সওয়ালের এই বক্তব্যে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংসদে, বাংলাদেশের সংসদে যে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ব্যাপারে, সেই ব্যাপারেও জয়সওয়ালের এই বক্তব্য প্রমাণ করে দেয় গত কিছুদিন থেকে ভারতীয় সাংবাদিকরা যেটা দাবি করছিলেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, শিরিন শারমিন চৌধুরীর জামিন নিশ্চিত করা, চিন্ময় প্রভুর জামিন নিশ্চিত করা, এরকম বেশ কয়েকটা শর্ত ভারত বাংলাদেশ সরকারকে দিয়েছে, এবং সেগুলো নিয়ে তাদের সিদ্ধান্ত ভারতকে জানাতে বলেছে। সেই সিদ্ধান্তগুলো বাংলাদেশ জানানোর পরে ভারত তাদের পরবর্তী পদক্ষেপ নেবে, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু ওই বৈঠকে হয়েছে বলে ভারতীয় সাংবাদিকরা দাবি করছিলেন। রণধীর জয়সওয়ালের গত রাতের এই প্রেস ব্রিফিং বলে দেয় যে ভারতীয় সাংবাদিকদের বলা ওই তথ্যগুলো সঠিক। সুতরাং শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বা বাংলাদেশ সরকারের যে নতুন করে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সফল হচ্ছে না বলেই মনে হচ্ছে। সাথে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে বর্তমান সরকারের যদি নেগেটিভ অবস্থান থাকে সেটাও ভারত নেগেটিভভাবে দেখবে বলে এই বক্তব্যে অন্তত মনে হচ্ছে। তাহলে বাংলাদেশ সরকার পরবর্তী পদক্ষেপ কি নেবে চলুন একটু সেই মতামত নিয়ে আপনাদের উপরেই প্রসঙ্গটা ছেড়ে দিই যে বাংলাদেশ সরকার এরকম মুহূর্তে সিদ্ধান্তগুলো কি নেবে বলে আপনার মনে হয়, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমি বেশ কিছুদিন যাবত একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন আলাপচারিতায় খেয়াল করলাম। বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল অংশ, এখানে অনেকে আছে, নেতা, কর্মী, সমর্থক, বুদ্ধিজীবী, টকশো বিশেষজ্ঞ, অনেকে আছে। এদের ধারণা এবং এদের দাবি ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার পরিকল্পিতভাবে নাকি শেখ হাসিনাকে দলাই লামা বানাতে চাচ্ছে, এবং আরো একটা দাবি করতেছে তারা গত 1.5 বছরে ভারত এবং বিএনপির যে সম্পর্ক প্রচার করা হচ্ছে এটা নাকি অনেক আগে থেকেই ছিল, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই ভারত এবং বিএনপির দফা হয়েছিল, সমঝোতা হয়েছিল। এই সমঝোতার মাধ্যমে এখন ভারত চাচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে এবং শেখ হাসিনাকে দলাই লামা বানাতে। এটা আওয়ামী লীগের একটা বিশাল অংশের দাবি এবং তারা এটা খুব জোর গলায় বলতেছে। আপনারা দলাই লামাকে চেনেন?
তিব্বতের আধ্যাত্মিক একজন নেতা 1949 সালে চীনের শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আন্দোলনে ব্যর্থ হয়, এরপর পালিয়ে ভারতে যায়, ভারতে আশ্রয় নেয় এবং ভারত সরকার তাকে এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছে। এই দলাই লামার সাথে তুলনা করতেছে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে। মানে আপনারা ভাবতে পারেন এটা কি স্বাভাবিক কোনো চিন্তাধারার মধ্যে পড়ে? মজার বিষয় কি জানেন, যারা এই কথাগুলা বলতেছে, যারা এই ধরনের আলোচনা করতেছে, এরা অনেকেই এই মুহূর্তে ভারতে অবস্থান করতেছে, অর্থাৎ ভারতে বসে ভারতের সমালোচনা করে ভারতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে। মানুষের বিবেক বুদ্ধি ঠিক কোথায় গিয়ে ঠেকলে এই ধরনের কাজ করতে পারে? ভাই, কৃতজ্ঞতা জানানো উচিত। ভারত আপনাদের জীবন রক্ষা করেছে, আমার জীবন রক্ষা করেছে, আমি কৃতজ্ঞ। কিন্তু আপনারা এই ধরনের কথা কেন বলতেছেন? আপনারা বলতেছেন বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী শুধুমাত্র নিজের স্বার্থ আর ব্যবসা খুঁজে। বিজেপিকে টাকা দিলে, ব্যবসা দিলে তারা যে কারোর সাথে সম্পর্ক নতুন ভাবে সৃষ্টি করতে আগ্রহী হয়, সৃষ্টি করে। এইখানে একটা প্রশ্ন আপনাদের প্রতি, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান নিজের স্বার্থ কিংবা নিজের দেশের মানুষের জন্য ব্যবসার দ্বার উন্মুক্ত হলে খুশি হয় না? কে হয় না ভাই, আমাকে বলেন। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র, পৃথিবীতে যারা মহাশক্তিধর রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, কারা নিজেদের ব্যবসা খুঁজে না? কারা নিজেদের ব্যবসার জন্য ফোন দিয়ে আটে না? পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র তাদের অর্থনৈতিকভাবে যখন সংকটকালীন পরিস্থিতি আসে তখন তারা ব্যবসার জন্য উন্মুখ হয়ে থাকে। যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্র যখন অর্থনৈতিক সংকট আসে ঠিক তখনই যুদ্ধ বাঁধিয়ে দেয়, এরপর অস্ত্র দিয়ে ব্যবসা করে ডলার ইনকাম করে। এটা তাদের একটা পলিসি। সুতরাং ভারত তাদের ব্যবসার জন্য নতুন নতুন দ্বার উন্মোচিত হবে, সেটা কি ভারত খুঁজবে না? এটা কি স্বাভাবিক না? বাংলাদেশকেও যদি কেউ নতুন নতুন ব্যবসার জন্য বন্দোবস্ত করে দেয়, দ্বার উন্মোচন হয়, সেটা কি বাংলাদেশ লুফে নেবে না? বাংলাদেশের যেই সরকারি থাকুক না কেন অবশ্যই লুফে নেবে। এছাড়াও এই শ্রেণী আরো রটাচ্ছে বিএনপি নাকি বিজেপি অর্থাৎ ভারতীয় বর্তমান যে সরকার নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে ব্যাপক ফান্ডিং করতেছে, মিলিয়ন ডলার ফান্ডিং করতেছে। আবার জামাত সহ অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে এরা নাকি ফান্ডিং করতেছে কংগ্রেসকে। মানে আমি হাসবো নাকি কাঁদবো বুঝে পাচ্ছি না। যে দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা অর্থাৎ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা 2024 সালের সেই জুলাই আগস্টের তথাকথিত জঙ্গি উত্থানের সময় 32 কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছিল, যে দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা ইনক্লুডেড তারেক রহমান 32 কোটি মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি হয়েছিল, দেশের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নগুলোকে ধ্বংস করেছে, জুলাই জঙ্গি উত্থান নেতৃত্ব দিয়েছে, খোদ ডোনাল্ড ট্রাম্প কথা বলে দিয়েছেন। তারা নাকি ভারতের মতো দেশে বিজেপির মতো পার্টিকে মিলিয়ন ডলার ফান্ড দেবে। এই ধরনের গল্প কেন বলেন আপনারা? এগুলা স্রেফ ঠাকুমার ঝুলির গল্প, গোপাল ভাঁড়ের গল্প, রূপকথার গল্প। এগুলা রূপকথাতেই মানায়, বইয়ের পৃষ্ঠাতে মানায়, বাস্তবে মানায় না। বিএনপির মতো ফকিন্নি যারা পাকিস্তানের কাছে টাকার জন্য হাত পেতে বসে থাকে, মধ্যপ্রাচ্য থেকে ভিক্ষা করে জামাতের মতো, তারা নাকি বিজেপিকে মিলিয়ন ডলার ফান্ডিং করতেছে। আবার জামাত নাকি তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করতেছে পশ্চিমবঙ্গের নির্বাচন উপলক্ষে। এই ধরনের কথাও এই ধরনের লোকেদের কাছ থেকে আমি শুনতে পাচ্ছি। জামাত কংগ্রেসকে টাকা দেয়, বিএনপি দেয় বিজেপিকে। এমন তথ্যে আপনারা বিশ্বাস করে দাবি করতেছেন, আবার বলতেছেন রজার খলিল এবং ডক্টর এস জয়শঙ্কর নাকি পুরনো বন্ধু এবং তারা দুজন মিলে নাকি একটা পাতানো খেলা খেলতেছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে দেউলিয়া করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য। এই ধরনের কথাও আমি তাদের মুখে শুনতে পাচ্ছি। আপনারা যে এইসব কথা বলতেছেন, এই কথার বাস্তবতা কি আপনারা জানেন? প্রথমত, আওয়ামী লীগ কোনো ভারতীয় রাজনৈতিক দল না। আওয়ামী লীগ বাংলাদেশের গণমানুষের দল, খেটে খাওয়া মানুষের দল, সাধারণ মানুষের দল, মেহনতি কৃষক শ্রমিক জনতার দল। আওয়ামী লীগের রাজনীতি কি ভারত ইজারা নিয়েছে, বিজেপি ইজারা নিয়েছে? অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতিতে কিভাবে ফিরবে, কিভাবে ফিরবে না, তাদের কামব্যাক কিভাবে হবে, শেখ হাসিনা ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন, এই সব কিছুর ইজারা কি বিজেপি নিয়েছে, কংগ্রেস নিয়েছে, ভারত নিয়েছে? ভারতের কি এমন দায় ঠেকেছে, কি এমন দায় পড়েছে যে তারা আওয়ামী লীগকে ভাত তরকারি রান্না করে দেবে, আবার সেই ভাত তরকারি মেখে দিয়ে মুখে তুলে খাইয়ে দেবে? ভারতের কি খুব বেশি ঠেকা পড়ে গেছে? হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা থাকে, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় না। মৌলবাদ মাথাচাড়া দিয়ে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে উত্তপ্ত করতে পারে না। ভারতের 7 সিস্টার্স সুরক্ষিত থাকে। কিন্তু এই মুহূর্তে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এবং তারেক রহমান যদি ভারতকে সেইটুকু নিশ্চয়তা দেয় যে বিরক্ত করবো না আমরা আপনাদেরকে, সেক্ষেত্রে ভারত কি বিএনপির সাথে সাংঘর্ষিক সম্পর্কে লিপ্ত হবে? ডিপ্লোমেসির মানে বুঝেন আপনারা? আপনারা যে এইসব লেকচার দেন, আপনারা কি বুঝেন চাণক্য নীতি কি,
5 আগস্টের পর ভারতের কোন কথাটা আওয়ামী লীগের নেতারা শুনেছে? কে শুনেছে বলতে পারবেন? খোদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার নেতা কর্মীদেরকে বলেছেন বাংলাদেশে ফিরে যেতে, আন্দোলন সংগ্রাম করতে। কেউ বাংলাদেশে ফিরে গিয়েছে? শেখ হাসিনার কথা কেউ শুনেছে? শীর্ষ পর্যায়ের একজন নেতা আজ অবধি দেশে ফিরে নাই। নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ভুইলা গিয়ে অন্যের কাঁধে দুশ্চাপানোর যে প্রবণতা, খুবই জঘন্য। এটা এক প্রকার স্বভাবে পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশেষ শ্রেণীর জন্য। কূটনীতি ভাই এত সহজ বিষয় না। কূটনীতি বুঝতে হলে স্টাডি করতে হবে। পড়াশোনা করেন, শুধু তো চামচামি করেছেন, শুধু তো ভাই লীগ করেছেন। এই ভাই লীগের রাজনীতি বন্ধ করে একটু পড়াশোনা করেন, ভূরাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন। চীন, রাশিয়া, এদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে, এইগুলো নিয়ে পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন ভারত কেন সরাসরি কোনো প্রকার আক্রমণাত্মক কথা বলছে না। কথায় কথায় প্রশ্ন তোলা হয়, ভারত কেন শেখ হাসিনাকে ফেরাচ্ছে না? আরে ভাই, শেখ হাসিনাকে ফেরানোর প্রেক্ষাপট বাংলাদেশ আওয়ামী লীগকে সৃষ্টি করতে হবে। তার জন্য প্রথমে নেতাদেরকে বাংলাদেশে ফিরে যেতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে, নতুন মুখ আনতে হবে। সেটা না করে আপনারা ভারতকে দোষারোপ করতেছেন। নেতারা দেশে না ফিরলে ভারত কি ফাঁকা মাঠে শেখ হাসিনাকে ফেরাবে? এই অস্থিতিশীল পরিবেশে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠানো মানে আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ বাংলাদেশ জঙ্গিদের নিয়ন্ত্রণে, বাংলাদেশ মৌলবাদীদের দখলে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের একটা ওয়ার্ডের নেতা যেখানে নিরাপদ না, সেখানে শেখ হাসিনা বাংলাদেশে যাবেন, বাংলাদেশে ভারত তাকে ফিরিয়ে দেবে। আপনারা কোন বুদ্ধি নিয়ে রাজনীতি করেন আমি বুঝি না। আর একটা কঠিন সত্য হচ্ছে, যদি কোনো কারণে ইউনূসের সরকার, অর্থাৎ ইউনূস, বিএনপি এবং জামাত যে একত্রিত হয়ে গত 17 মাস দেশ পরিচালনা করেছে, তারা যদি 50% সফল হতো এবং 3 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয়ে যেত, বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশের সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করত। আওয়ামী লীগ অন্তত পক্ষে 10 বছরের জন্য অপ্রাসঙ্গিক হয়ে যেত বাংলাদেশের রাজনীতিতে। একথা কি আপনারা বিশ্বাস করেন? কেন হতো জানেন? তখন গরম গরম ছিল, বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত ছিল। আওয়ামী লীগের সফলতাগুলোকে তারা দেখেনি, তারা ব্যর্থতাগুলোকে সামনে এনেছে। কিন্তু 17 মাসে যখন ইউনূস ক্রমাগত ব্যর্থ হয়েছে, দেশটা একটা আইয়ামে জাহেলিয়াতের যুগে পরিণত হয়েছে, ঠিক তখনই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে। একথা কি আপনারা মানেন? 5 আগস্টের পর আজ অবধি বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে কি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কিংবা তৃণমূলের নেতা কর্মী এবং সমর্থকদের জন্য? দেখাতে পারবেন? কিচ্ছু করেনি। দলগতভাবে আওয়ামী লীগের সফলতা সম্পূর্ণরূপে 0, 0। কিন্তু এই সফলতা না থাকা সত্ত্বেও কাদের ব্যর্থতায় আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে? কারা আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রেখেছে? কিংবা কোন পক্ষ ব্যর্থ হয়ে মাঠ ছেড়ে দিয়েছে এবং কে কোন পক্ষকে ব্যর্থ করেছে, কিভাবে ব্যর্থ হয়েছে? বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন উন্নত হলো না, স্বাভাবিক হলো না? এই বিষয়গুলা চোখ বন্ধ করে একটু মন দিয়ে ভাববেন, চিন্তা করবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। এবং যে উত্তর পাবেন, এই উত্তর পাওয়ার পর আর একটা দোষারোপ ভারতকে করতে পারবেন না। আমি খোলামেলা বলতেছি না, আশা করি অনেকে বুঝতে পেরেছেন। দীর্ঘ 17 বছর টানা ক্ষমতায় ছিলেন। এই 17 বছরে আওয়ামী লীগের আশেপাশে অনেক আগাছা জন্ম নিয়েছে। এই আগাছা নিধনের জন্য একটা সময় প্রয়োজন। সেই সময়টুকু বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে। ফেরার জন্য এত তাড়াহুড়া কইরেন না। হ্যাঁ, মানতেছি আওয়ামী লীগের সেই তথাকথিত দুর্বৃত্ত নেতাকর্মীদের জন্য আজ তৃণমূলের নিরীহ নিরপরাধ নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে, জেল খাটতেছে, হামলা মামলার শিকার হচ্ছে। কিন্তু যাদের ভুল সিদ্ধান্ত এবং দুর্নীতির জন্য আজ তৃণমূলের নেতাকর্মীরা নির্যাতিত, নিপীড়িত, তাদেরকে আপনারা সহসায় ছেড়ে দেবেন? তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন না? নাকি এমনি এমনি ছেড়ে দিয়ে বলবেন যে আসেন বাবারা বসেন, তাহারির মতো আসেন আসেন বৈশা যান, খাবার দাবার খেয়ে যান? নাকি এই দুর্বৃত্তদের হিসাব মেলানোর জন্য হলেও আওয়ামী লীগের দেরিতে ফেরা উচিত বলে আমি মনে করি, এবং সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগ সময় নিয়ে দেরিতেই ফিরবে। অহেতু কথায় কথায় ভারতের 14 গোষ্ঠী উদ্ধার না করে আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি পরিবর্তনের জন্য পরামর্শ দেন। সময়ের সাথে মানুষ যেমন নিজেকে বদলায়, ঠিক তেমনি ভাবে একটা রাজনৈতিক দলকেও, একটা সংগঠনকেও তাদের কৌশলে অনেক পরিবর্তন আনতে হয়। কথা বাংলাদেশ আওয়ামী লীগকে বুঝতে হবে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল যারা আছে তাদেরকে বুঝতে হবে। বাস্তবতাকে স্বীকার করে নিয়ে এগিয়ে যাওয়ার নামই রাজনীতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা কথা, 5 আগস্টে ভারত যদি শেখ হাসিনাকে সেফ এক্সিট নিতে সহায়তা না করত, অর্থাৎ ভারত যদি বাংলাদেশ সেনাবাহিনীকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে না যেত, তবে এই জুলাই জঙ্গিরা, এই সন্ত্রাসীরা, এই জামাত, বিএনপি, গং, এই আইএসআই এর বদমাশরা শেখ হাসিনাকে
মেরে ফেলতো গণভবনে। তার বিবস্ত্র লাশ সারা বাংলাদেশে প্রদর্শন করা হতো। বঙ্গবন্ধুর কন্যাকে প্রাণে বাঁচিয়েছে, এই জন্য আপনাদের উচিত কৃতজ্ঞ থাকা। আর আপনারা কোন আকলে ভারতের মাটিতে বসে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ইন্টারনেট ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সমালোচনা করেন, ভারতকে দোষারোপ করেন? আরে আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা, যারা এই মুহূর্তে ভারতে আশ্রিত আছে, তাদেরকে তো জীবন রক্ষা করেছে ভারত।